গুড ডে এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কলোলস অ্যাকাউন্টিং ইভ্যালুয়েশনে আপনাদেরকে স্বাগতম। এই চ্যানেলে এখন আমরা বিবিএ এবং এমবিএ সিলেবাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি, যে চ্যাপ্টারটি বিবিএ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে বিবিএ ফোর্থ ইয়ার এবং এমবিএ সিলেবাসেও অন্তর্ভুক্ত। বিবিএ ফার্স্ট ইয়ার থেকে বিবিএ ফোর্থ ইয়ার পর্যন্ত কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টেরই বিভিন্ন কোর্স পেপারে বিভিন্ন ইয়ারের সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টারটা আছে, এবং এমবিএতে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়েন তাদেরও কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ে এই চ্যাপ্টারটা আছে। এবং পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে কম্পালসারি আপনার পরীক্ষাতে প্রশ্ন পাবেন, এবং অ্যাটলিস্ট 14 মার্কসের মতো কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে হয়ে থাকে, অর্থাৎ পার্ট বিতে একটা এবং পার্ট সিতে আরেকটা কোয়েশ্চেন হয়ে থাকে অ্যাটলিস্ট 14 মার্কসের। অনেক সময় এখান থেকে 28 মার্কসের কোয়েশ্চেনও কিন্তু আসে। তার মানে কি এখান থেকে আপনার কম্পালসারি দুটো অঙ্ক পাচ্ছেনই, পার্ট বি এবং পার্ট সি মিলিয়ে। এবং আমার এই চ্যানেলে যদি আপনারা রেগুলার বেসে ফলো করতে থাকেন, তাহলে এই চ্যানেলে আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড বেসিক ডিসকাশনস, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সমাধান এবং যে অঙ্কগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেসব অঙ্কের সমাধান একসাথে একই চ্যানেলে পেয়ে যাবেন। আমরা আজকে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার থেকে 11th ক্লাস করব। আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস 3টা কোশ্চেনের সমাধান করব। প্রিভিয়াস 3 ইয়ার্সের কোশ্চেনের সমাধান করব, তাই আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি ক্লাসের শেষ পর্যন্ত আমরা ফলো করবেন। এবং সবার শেষ অঙ্ক যেটা, সেই অঙ্কটা কিন্তু বেশ একটু ট্রিকি অঙ্ক। এই অঙ্কের সমাধান কিন্তু বিভিন্ন বইতে, বিভিন্ন সাজেশন বইতে ভুলভাবে সমাধান করা হয়েছে। এই চ্যানেলে আপনারা সঠিকভাবে এটা সমাধানটা পেয়ে যাবেন। আর যদি প্রিভিয়াস ক্লাসেসগুলো মিস করে থাকেন, তাহলে সবগুলো ক্লাসের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এছাড়াও থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নামে একটা প্লেলিস্ট আমার চ্যানেলে তৈরি করা আছে, সেই প্লেলিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে স্ক্রিনে দেওয়া আছে। সেই প্লেলিস্টে গেলেও আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ সিলেবাসের সাথে রিলেটেড আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে কমপ্লিট লেকচার্স রেডি করা আছে, এবং সবগুলো চ্যাপ্টার নিয়েই আলাদা আলাদাভাবে প্লে লিস্ট তৈরি করা আছে। সবগুলো প্লে লিস্টের লিঙ্কে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমার এই চ্যানেলে প্লে লিস্ট নামে একটা অপশন আছে, সেই প্লে লিস্ট অপশনে গেলেও আপনারা আপনাদের প্রত্যাশিত চ্যাপ্টার প্লে লিস্টটি সেখানে পেয়ে যাবেন। এবং যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টার প্লে লিস্ট ফলো করলে সেই চ্যাপ্টারের সাথে রিলেটেড বেসিক ডিসকাশনস, প্রিভিয়াস কোয়েশনের সমাধান এবং পরীক্ষা উপযোগী আরও বিভিন্ন অঙ্কের সমাধানও পেয়ে যাবেন। অর্থাৎ যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টার প্লে লিস্ট ফলো করলে আপনাদের পরীক্ষা উপযোগী একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবগুলো প্লে লিস্টেই ক্লাসেসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে সাজানো আছে, আপনাদের যাতে ক্লাসেসগুলো বুঝতে অসুবিধা না হয় এবং ক্লাসেসগুলো সার্চ করে বের করতে না হয়, তাই এভাবেই ক্লাসেসগুলো অ্যারেঞ্জ করে রাখা হয়েছে। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা পরীক্ষা উপযোগী বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করছি। আর যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে, তাহলে অনেক ধন্যবাদ। আগেই বলেছি, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারটা বিবিএ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এমবিএ পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কোর্স পেপারের সাথে রিলেটেড। এখানে আমরা একটা চার্ট দেখছি, বিবিএ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে বিবিএ ফোর্থ ইয়ার এবং এমবিএর কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন ইয়ারে কোন কোন কোর্স পেপারের মধ্যে এই চ্যাপ্টারটা আছে। এই চার্টের একটা ছবি নিচে গুগল ড্রাইভে দেওয়া থাকবে, এবং সেই গুগল ড্রাইভের লিঙ্কে গেলে আপনারা এই চার্টের ছবি পেয়ে যাবেন, এবং আজকের ক্লাসের অঙ্কের সমাধানগুলো ছবিও পেয়ে যাবেন। এছাড়াও প্রিভিয়াস ক্লাসের অঙ্কের সমাধানগুলোও কিন্তু ওই গুগল ড্রাইভে দেওয়া আছে। যেহেতু এই চার্টের ছবিটা আপনার গুগল ড্রাইভে পেয়ে যাবেন, তাই এই চার্ট নিয়ে আর ডিটেল আলোচনাতে যাচ্ছি না, যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলোতে বারবার করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা আপনাদের ডিপার্টমেন্ট অনুযায়ী কোন ইয়ারে কোন কোর্স পেপারের মধ্যে এই চ্যাপ্টারটা আছে সেটা আপনারা সেই ছবি থেকে বুঝে নিতে পারবেন। এখানে আমরা যেই মেথডের অঙ্কগুলো করছি, সেই মেথডের মধ্যে মূল বিষয় হচ্ছে দেখি ফার্মের টোটাল ভ্যালু বের করা, এবং টোটাল ভ্যালুকে বের করার জন্য 4টা অ্যাপ্রোচ নিয়ে আমরা আলোচনা করছি: নেট ইনকাম অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং মডিক্লেন মিলার অ্যাপ্রোচ। আজকের ক্লাসেও আমরা নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ এবং মডিক্লেন এবং মিলার অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। আমাদের এই চ্যানেলের প্রথম 7টা ক্লাস আমরা নেট ইনকাম অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচের উপর করেছিলাম, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা এনওআই অ্যাপ্রোচ এবং এমএম অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করছি। আজকে যে 3টা অঙ্কের সমাধান করব তাও কিন্তু এনওআই অথবা এমএম অ্যাপ্রোচের সাহায্যেই হবে। আর এনওআই এবং এমএম অ্যাপ্রোচের মধ্যে যে ফর্মুলাগুলো ব্যবহার হয়, সেই ফর্মুলাগুলোর ডিটেল ব্যাখ্যাও কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বারবার করে আলোচনা করে এসেছি। তাই আজকের ক্লাসে আমি আর এই ফর্মুলার ব্যাখ্যাগুলোতে যাচ্ছি না, যেহেতু আজকে আমরা 3টা অঙ্কের সমাধান করব, তাই ক্লাসটা এমনিতে একটু হয়তোবা লম্বা হতে চলেছে, তাই আমরা অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। যদি আপনাদের এই ফর্মুলাগুলো বোঝার বিষয় থাকে, তাহলে আপনারা কাইন্ডলি প্রিভিয়াস ক্লাসগুলো ফলো করে নেবেন, সেখানে এই ফর্মুলাগুলো নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছে। এখানে আমরা দেখছি যে আনলিভার ফার্মের ভ্যালু বের করার সময় 3টা সূত্র ব্যবহার করা হয়েছে, লিভার ফার্মের ক্ষেত্রে 3টা সূত্র, কখন কোন সূত্রটা ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো নিয়ে ডিটেল কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে আছে। আর আনলিভার ফার্ম, লিভার ফার্ম বলতে কি বোঝানো হয় তাও কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। আজকের ক্লাসে কিন্তু এই আনলিভার ফার্ম এবং লিভার ফার্মের বিষয়টা খুব মুখ্য হয়ে দাঁড়াবে, তাই সংক্ষেপে আমি আবার একটুখানি বলে রাখি আনলিভার ফার্ম বলতে আমরা কি বুঝি। আনলিভার ফার্ম হচ্ছে কি সেই প্রতিষ্ঠানটাই যাদের মূলধন কাঠামোতে কোনো প্রকার ঋণকৃত মূলধন ব্যবহার করা হয়নি, অর্থাৎ যাদের মূলধন কাঠামোটা সাধারণ শেয়ার দ্বারাই
গঠিত তাকে আমরা বলি কি আনলিভার্ড ফার্ম, এবং যেসব প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে সাধারণ শেয়ারের সাথে সাথে ঋণপত্র অথবা ডেটও থাকে তাকে আমরা বলি কি লিভার্ড ফার্ম। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে শুধুমাত্র সাধারণ শেয়ার থাকে তাকে আমরা বলি কি আনলিভার্ড ফার্ম, এবং যেসব প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে সাধারণ শেয়ারের সাথে সাথে ঋণপত্র থাকে তাকে আমরা বলি কি লিভার্ড ফার্ম। আজকের ক্লাসে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই মুখ্য হতে চলেছে। আমরা এবার প্রথম একটা অঙ্কের সমাধান করছি। প্রথম অঙ্কটার সমাধান কিন্তু বেশ একটু সহজ এবং ছোট। অ্যাকচুয়ালি আজকে ক্লাসে গ্রাজুয়ালি পরবর্তী প্রশ্নগুলোতে রিকোয়ারমেন্ট বাড়তে থাকবে এবং কোশ্চেনগুলো বেশ একটু ট্রিকি হতে থাকবে। এসবি ইজ অ্যান অল ইকুইটি ফার্ম এক্সপেক্টস পারপিচুয়াল আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস ইবিআইটি অফ টাকা 20 লাখ পার ইয়ার। এসবি হচ্ছে কি একটা অল ইকুইটি ফার্ম। কিছুক্ষণ আগেই বলেছি যেসব প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে শুধুমাত্র সাধারণ শেয়ার থাকে তাকে আমরা বলে কি আনলিভার্ড ফার্ম, অর্থাৎ তার মূলধন কাঠামোতে কোনো প্রকার ঋণ নেই। এখানে আমরা দেখছি এসবির যে মূলধন কাঠামো সেখানে হচ্ছে কি অল ইকুইটি, সবগুলোই সাধারণ শেয়ার। এটা সবগুলো সাধারণ শেয়ার দ্বারা গঠিত একটি ফার্ম, তার মানে এসবি হচ্ছে কি অবশ্যই একটি আনলিভার্ড ফার্ম। তার আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস ইবিআইটি দেওয়া আছে কি 20 লক্ষ টাকা। পারপিচুয়াল মানে হচ্ছে কি অবিরত বা চলমান বা অসীম অনির্দিষ্টকালের জন্য। ইবিআইটি হচ্ছে কি 20 লক্ষ টাকা পার ইয়ার বার্ষিক। আফটার ট্যাক্স অল ইকুইটি ডিসকাউন্ট রেট ইস 18%। ট্যাক্স পরবর্তী অল ইকুইটি ডিসকাউন্ট রেট, যেটাকে আমরা আসলে আরেক ভাষায় বলে কি কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম। অল ইকুইটি দিয়ে বোঝানো হয়েছে আনলিভার্ড সিচুয়েশন, এবং ডিসকাউন্ট রেট মানে হচ্ছে কি বাট্টার হার বা ব্যয়ের হার, এবং এটা ইকুইটির ব্যয়ের হার যেহেতু তাই এটাকে আমরা বলবো কি কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি হচ্ছে কি 18%, দ্যাট ইজ কে এর মান হচ্ছে কি 18%। The firm is subject to a 35% corporate tax rate. প্রতিষ্ঠানটা 25% corporate tax রেটের মধ্যে আছে। What is the value of SB? SB এর মূল্য কত? আমরা এখনই আলোচনা করলাম এসবি হচ্ছে কি একটা আনলিভার্ড ফার্ম, এবং আনলিভার্ড ফার্মের ভ্যালু বের করার সূত্র আমরা এর আগের চার্টে দেখেছি। প্রথমে 3টা সূত্র আছে, 3টা সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্র যেখানে কর্পোরেট ট্যাক্স রেটের ব্যবহার আছে, আমরা এখন সেই সূত্রের সাহায্যে অঙ্কটার সমাধান করব। আমরা প্রথমে আগে ইনফরমেশনটা লিখে নিব। গিভেন ইবিআইটি হচ্ছে কি 20 লক্ষ টাকা, কর্পোরেট ট্যাক্স রেট টিসি হচ্ছে কি 35% অর 0.35, অল ইকুইটি ডিসকাউন্ট রেট হচ্ছে কি KEU, অল ইকুইটি ডিসকাউন্ট রেট। ইকুইটি ডিসকাউন্ট রেট হওয়াতে KE হয়েছে, আর অল ইকুইটি বলাতে মানে সবগুলো সাধারণ শেয়ার দ্যাট ইজ আনলিভার্ড সিচুয়েশন থাকাতে আমরা এখানে ইউ দিয়ে ডিনোট করে দিয়েছি। তাহলে KEU এর মান হচ্ছে কি 18% অর 0.18। এরপরে আমরা লিখছি কি আমাদের রিকোয়ারমেন্ট যেটা ভ্যালু অফ দ্য ফার্ম বের করা, সেটাই সূত্র আকারে লিখছি। ভ্যালু অফ এসবি VEU সমান হচ্ছে কি ইবিআইটি ইন্টু 1/CC ডিভাইড বাই KOU। VEU ইউ দিয়ে বোঝানো হচ্ছে আনলিভার্ড ফার্ম, এবং এসবি হচ্ছে কি আনলিভার্ড ফার্ম আমরা আগেই আলোচনা করেছি, তাই এখানে VEU সমান ইবিআইটি ইন্টু 1/CC ডিভাইড বাই KOU লিখলাম। ইবিআইটির মান তো আমরা প্রশ্নে দেওয়া আছে 20 লক্ষ টাকা, টিসি ট্যাক্স রেটও দেওয়া আছে 0.35। এরপরে আমাদের জানতে হবে KOU। এখন আমাদের প্রশ্নে কিন্তু KOU দেওয়া নেই, প্রশ্নে দেওয়া আছে KEU। কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বারবার করে আলোচনা করেছি আনলিভার্ড ফার্মের মূলধন কাঠামোতে যেহেতু কোনো প্রকার ঋণ থাকে না, সবগুলি সাধারণ শেয়ার থাকে, তাই সাধারণ শেয়ারের ব্যয়টাই হয়ে যাবে কি সামগ্রিক মূলধনের ব্যয়। বিকজ প্রতিষ্ঠানটার সাধারণ শেয়ার মূল্য যা, মোট মূল্য তা, তাই সাধারণ শেয়ারের ব্যয়ই হবে কি প্রতিষ্ঠানের সামগ্রিক মূলধনের ব্যয়। এই বিষয়গুলো নিয়ে ডিটেল আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। আনলিভার্ড ফার্মের ক্ষেত্রে KO এবং KE সবসময় সমান হবে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এবং কস্ট অফ ইকুইটি সবসময় সমান হবে। আর আমাদের প্রশ্নে কস্ট অফ ইকুইটির মান দেওয়া আছে কত 18%, 0.18। তাই আমরা KOU জায়গায় লিখে দিয়েছি 0.18। আমরা ভাগ করার পরে রেজাল্ট পেয়ে গেছি 72,22,222 টাকা। আমরা তাহলে এখানে এসবি এর টোটাল ভ্যালু বের করে নিয়েছি। তো এই অঙ্কটা বেশ একটু সহজ এবং ছোট অঙ্ক ছিল। এবার আমরা এর থেকে একটু ট্রিকি অঙ্কে যাচ্ছি। আমরা প্রশ্ন করছি গ্রিন কোম্পানি প্রেজেন্টলি ইজ অ্যান আনলিভার্ড ফার্ম। গ্রিন কোম্পানি বর্তমানে একটি আনলিভার্ড ফার্ম, অর্থাৎ তাদের প্রতিষ্ঠানের বর্তমানে মূলধন কাঠামোতে কোনো প্রকার ঋণ নেই, পুরো মূলধনটাই সাধারণ শেয়ার দ্বারা গঠিত। দ্য কোম্পানি এক্সপেক্টস টু জেনারেট টাকা 2 লাখ ইন আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস ইবিআইটি ইন পারপিচুইটি। প্রতিষ্ঠানটা পারপিচুইটি ভাবে মানে অবিরতভাবে বা অনির্দিষ্ট ভবিষ্যতের জন্য ইবিআইটি 2 লক্ষ টাকা জেনারেট করতে পারবে বলে অনুমান করছে। দি কর্পোরেট ট্যাক্স রেট ইস 35%। প্রতিষ্ঠানটা কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 25%। অল আর্নিংস আফটার ট্যাক্সেস আর পেইড অ্যাজ ডিভিডেন্ড। সকল আর্নিংস আফটার ট্যাক্সকে ইএটিকে ডিভিডেন্ড বাবদ ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়। যদিও এইটা আমাদের অঙ্কের জন্য কোনো মেজর ইস্যু নয়, অ্যাকচুয়ালি আমরা এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো অঙ্ক করছি সেখানে কিন্তু আমরা এটাই ধরে নিচ্ছি যে তারা
তাদের যা আর্নিংস আফটার ট্যাক্স থাকে তা পুরোটাই ডিভিডেন্ড বাবদ ডিস্ট্রিবিউশন করে দেয়। এবং আমরা প্রথম ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড কিছু অ্যাজাম্পশন নিয়ে আলোচনা করেছি, সেই অ্যাজাম্পশনের মধ্যে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা আছে। এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কের মধ্যে এটাই অ্যাজিউম করে নিতে হবে যে প্রতিষ্ঠানটা যা আয় করে তা পুরোটাই লভ্যাংশ বাবদ পরিশোধ করে দেয়, কোনো প্রকার রিটেইনড আর্নিংস থাকে না, সংরক্ষিত মুনাফা থাকে না। তাই এখানে সকল আর্নিংসে ডিভিডেন্ড বাবদ পরিশোধ করা হচ্ছে, এটা দিয়ে আমাদের আসলে এখানে কোনো বাড়তি কাজ করতে হবে না, এই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ডিভিডেন্ড নিয়েও কোনো চিন্তা করতে হবে না। দ্য ফার্ম ইজ কনসিডারিং এ ক্যাপিটাল স্ট্রাকচার টু অ্যালাউ টাকা 1 লাখ ডেট। প্রতিষ্ঠানটার মূলধন কাঠামোটা এমনভাবে গঠিত যে কি তারা 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবে। তবে বর্তমানে কিন্তু প্রতিষ্ঠানটা কোনো প্রকার ঋণ নেই, বর্তমানে সে আনলিভার্ড ফার্মই, তবে তারা 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ কিন্তু নিতে পারবে। ইটস কস্ট অফ ডেট ইজ 12%। যদি তারা ঋণ গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তাদের ঋণের ব্যয় হবে কি 12%। আনলিভার্ড ফার্মস ইন দ্য সেম ইন্ডাস্ট্রি হ্যাভ এ কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অফ 18%। একই শিল্পের মধ্যে অন্যান্য যেসব আনলিভার্ড ফার্ম আছে তাদের মূলধনের ব্যয় হচ্ছে কি 18%। তাহলে তার উপরে ভিত্তি করে আমরা মনে করব গ্রিন কোম্পানির জন্য আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি হবে কি 18%। হোয়াট উইল বি দ্য নিউ ভ্যালু অফ গ্রিন কোম্পানি? গ্রিন কোম্পানির নতুন মূল্য কত? এখানে নতুন মূল্য দিয়ে আসলে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে কি 1 লক্ষ টাকা ঋণ ব্যবহার করার পরের মূল্য কত হবে। প্রশ্নে কিন্তু প্রথমে বলা আছে গ্রিন কোম্পানি বর্তমানে আনলিভার্ড ফার্ম, কিন্তু সেই আনলিভার্ড ফার্মের ভ্যালু কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়নি, বের করতে বলা হয়েছে নিউ ভ্যালু। নিউ ভ্যালু মিনস 1 লক্ষ টাকা ঋণপত্র ব্যবহার করার পরে তাদের মোট মূল্য কত হবে। আমরা কিছুক্ষণ আগে ফর্মুলা চার্টে দেখেছি যে আনলিভার্ড ফার্মের ভ্যালু এবং লিভার ফার্মের ভ্যালুকে আলাদা আলাদাভাবে নির্ণয় করার সূত্র ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু লিভার ফার্মের ভ্যালু বের করার যে সূত্রগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু সবগুলো সূত্রেই প্রথমে ভি ইউ দিয়েই শুরু করতে হয়েছে। অর্থাৎ প্রথমে আগে আনলিভার ফার্মের ভ্যালু বের করতে হবে, তার উপরে ভিত্তি করে কিন্তু লিভার ফার্মের ভ্যালুও বের করতে হবে। আমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু লিভার ফার্মের ভ্যালু বের করার সময়তে এভাবে ক্যালকুলেশন করেছি। আর লিভার হচ্ছে কখন? যখন তার মূলধন কাঠামোতে ঋণ থাকে। এখন এই প্রতিষ্ঠানটা আনলিভার থেকে লিভার ফার্মে কনভার্ট হতে চাইছে এবং লিভার ফার্ম যখন সে কনভার্ট হবে তখন সে তার মূলধন কাঠামোতে 1 লক্ষ টাকা ঋণ ব্যবহার করবে। তাহলে এখানে নিউ ভ্যালু অফ গ্রিন কোম্পানি বলতে গ্রিন কোম্পানি লিভার্ড পজিশনের টোটাল ভ্যালু কত তা নির্ণয় করতে হবে। তবে গ্রিন কোম্পানি লিভার্ড পজিশনের টোটাল ভ্যালু বের করতে হলে আগে কিন্তু আনলিভার্ড ভ্যালুটা কত ছিল তার নির্ণয় করতে হবে। আনলিভার্ড ভ্যালু বের করে তার উপরে ভিত্তি করে কিন্তু লিভার ভ্যালুকে বের করতে হবে। আমরা ফর্মুলা চার্টে এভাবে কিন্তু বিষয়গুলোকে দেখেছি। এবার আমরা এই অঙ্কের সমাধানে আসছি। আমরা প্রথমে ইনফরমেশনগুলো লিখে নিব গিভেন দিয়ে। গিভেন ভ্যালু অফ ডেট ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 লাখ, যেটা আমাদের শেষ দিকে দেওয়া আছে ভ্যালু অফ ডেট। কর্পোরেট ট্যাক্সের টিসি 35%, 0.35% দেওয়া আছে। এরপরে কস্ট অফ ডেট হচ্ছে কি 12%, যেটা আমরা এখানে দেখছি কস্ট অফ ডেট 12%, 0.12। আনলিভার্ড কস্ট অফ ইকুইটি, প্রতিষ্ঠানটার আনলিভার্ড সিচুয়েশনে কস্ট অফ ইকুইটি হচ্ছে কি 18%। এখানে কস্ট অফ ইকুইটি দেওয়া আছে বলে আমরা এটাকে লিখছি কি কে ই, আবার এটা আনলিভার্ড সিচুয়েশনে হওয়ার কারণে আমরা এখানে ইউ দিয়ে ডিনোট করে দিলাম। কে ই ইউ হচ্ছে কি 18% অর 0.18। এরপরে আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি ইবিআইটি আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স হচ্ছে কি 2 লক্ষ টাকা। এখন গ্রিন কোম্পানি নিউ ভ্যালু বের করা মানে হচ্ছে কি আসলে লিভার্ড ফার্মের ভ্যালুকে বের করা। তবে লিভার ফার্মের ভ্যালু বের করার যেটা সূত্র আমরা দেখছি ভি ইউ প্লাস ডি ইন্টু টিসি। যদি আমাদের শুধুমাত্র কর্পোরেট ট্যাক্স দেওয়া থাকে প্রশ্নে তখন সেক্ষেত্রে আমরা এই সূত্রটাই ব্যবহার করব। আমরা ফর্মুলা চার্টে কিন্তু লিভার ফার্মের ভ্যালু বের করার 3টা সূত্র দেখছি, সেখানে কর্পোরেট ট্যাক্সের থাকলে তখন এই সূত্রটাই ব্যবহার করতে হবে। তবে এই সূত্রের মধ্যে যেটা বিষয় প্রথমে দরকার হচ্ছে কাকে? ভি ইউকে, আনলিভার্ড ভ্যালুকে। তাই আমাদের ভ্যালু অফ লিভার্ড গ্রিন কোম্পানি বের করার আগেই কিন্তু আমাদের ভ্যালু অফ আনলিভার্ড গ্রিন কোম্পানিকে বের করতে হবে, বিকজ ভি ইউ এর মান বের করতে না পারলে কিন্তু আমরা ভি এল এর মানকে ক্যালকুলেট করতে পারবো না। তাই প্রথমে আগে আমরা ভ্যালু অফ আনলিভার্ড গ্রিন কোম্পানি ভি ইউ এর মান বের করছি। অর্থাৎ প্রতিষ্ঠান যখন আনলিভার্ড পজিশন আছে তখন প্রতিষ্ঠানটার মোট মূল্য কত তা নির্ণয় করতে হচ্ছে। সূত্র হচ্ছে কি ইবিআইটি ইন্টু 1 - সিসি ডিভাইড বাই কেইউ। এখানে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করছি। আমরা আনলিভার্ড ফার্মের ভ্যালু বের করার 3টা সূত্র চার্টের মধ্যে দেখেছি, তার মধ্যে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করছি যেখানে কর্পোরেট ট্যাক্স রেটের ব্যবহার আছে। আমরা এখানে মানগুলো বসাবো। ইবিআইটি মান তো প্রশ্নে দেওয়া আছে 2 লক্ষ টাকা, টিএসসি ট্যাক্স রেট দেওয়া আছে 0.35, নিচে হচ্ছে কি কেওইউ। আর আমরা জানি আনলিভার্ড ফার্মের ক্ষেত্রে সবসময় কেওইউ সমান কেইউ হবে সমান 18% বা 0.18। এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম। এখানে আমরা ভ্যালু অফ আনলিভার্ড গ্রিন কোম্পানি পেয়ে গেছি 7,22,222 টাকা। এবার এই মানের উপরে ভিত্তি করে আমরা ভ্যালু অফ লিভার্ড কোম্পানিকে বের করব। ভিএল সমান ভিইউ প্লাস ডি ইন্টু টিসি। এখানে ভিইউ এর মান 7,22,222 টাকা লিখে নিলাম, প্লাস ডি ভ্যালু অফ ডেট। ভ্যালু অফ ডেট তো প্রশ্নে দেওয়াই আছে, সেটা হচ্ছে কি 1 লক্ষ টাকা। ডি এর মান বসিয়ে দিলাম 1 লাখ টাকা ইন্টু টিসি ট্যাক্স রেট 0.35। আমরা এটা মাল্টিপ্লাই করার পরে পাচ্ছি কি 25,000 টাকা। যোগ করার পরে আমাদের টোটাল ভ্যালু চলে আসলো 7,57,222 টাকা। আমরা গ্রিন কোম্পানি নিউ ভ্যালুকে পেয়ে গেছি 7,57,222 টাকা। আমরা তাহলে এই অঙ্কের সমাধান করে নিলাম। এখানে কিন্তু আমাদের লিভার ফার্মের ভ্যালু বের করতে বলেছে। আগের অঙ্কে শুধুমাত্র আনলিভার ফার্মের ভ্যালু বের করতে বলেছিল, আমরা এতটুকুতে উত্তরটা দিয়ে ফেলেছিলাম।
কিন্তু এখানে কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে কি প্রতিষ্ঠানের আগে আনলিভার ছিল, এখন সে লিভারে কনভার্ট হয়েছে, লিভার ফার্মের ভ্যালু বের করতে বলেছে, আর লিভার ফার্মের ভ্যালু বের করতে হলে কিন্তু আগে আনলিভার ফার্মের ভ্যালুকে বের করে নিতে হবে। এবার আমরা তৃতীয় আরেকটা অঙ্কের সমাধানে যাচ্ছি, যেটা আরেকটু ট্রিকি অঙ্ক, এবং এই অঙ্কের সমাধান কিন্তু বেশ কিছু বইতে এবং সলিউশন বইগুলোতে কিন্তু ভুল করা হয়েছে। এই চ্যানেল থেকে আপনারা এই অঙ্কের যথাযথ সঠিক সমাধানটা পেয়ে যাবেন। আমরা প্রশ্ন করছি, মার্কেট ভ্যালু অফ এ কোম্পানি ইজ টাকা 17 লাখ ইনক্লুডিং অফ টাকা 5 লাখ ডেট। একটা প্রতিষ্ঠানের মোট বাজার মূল্য দেওয়া আছে 17 লক্ষ টাকা, যার মধ্যে 5 লক্ষ টাকা ঋণপত্র অন্তর্ভুক্ত আছে। তার মানে কি প্রতিষ্ঠানটা হচ্ছে কি লিভার্ড ফার্ম, যেহেতু প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে 5 লক্ষ টাকা ঋণ আছে, তার মানে প্রতিষ্ঠান হচ্ছে কি লিভার্ড ফার্ম, এবং এখানে প্রতিষ্ঠানটা মোট মূল্য দেওয়াই আছে। আগের অঙ্কগুলোতে আমরা মোট মূল্যকেই বের করছিলাম, আর এখানে প্রথমে মোট মূল্যটাই দেওয়া আছে, এবং যেহেতু প্রতিষ্ঠানটা লিভার্ড ফার্ম, তার মানে কি আমি লিভার্ড ফার্মের ভ্যালু দেওয়া আছে, দ্যাট ইজ VL, এর মান দেওয়া আছে 17 লক্ষ টাকা। দ্য প্রি ট্যাক্স ইন্টারেস্ট রেট অফ ডেট ইজ 10%। ট্যাক্স পূর্ববর্তী কস্ট অফ ডেট অথবা ঋণের সুদের হার দেওয়া আছে কি 10%, যেটাকে আমরা KI দিয়ে ডিনোট করি। দ্য কোম্পানি ইজ ইন 34% ট্যাক্স ব্র্যাকেট, প্রতিষ্ঠানটা বর্তমানে 34% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আছে। দি কোম্পানি এক্সপেক্টস টাকা 3,06,000 EBIT এভরি ইয়ার, প্রতিষ্ঠানটা প্রতি বছরে 3,06,000 টাকা EBIT প্রত্যাশা করে। রিকোয়ারমেন্ট, হোয়াট উড বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম বি ইফ ইট ওয়ার ফাইন্যান্সড এন্টায়ারলি উইথ ইকুইটি। প্রতিষ্ঠানটা যদি পুরোপুরিভাবে এন্টায়ারলি মানে কি সামগ্রিকভাবে বা সম্পূর্ণভাবে বা পুরোপুরিভাবে ইকুইটি সাধারণ শেয়ারের মাধ্যমে অর্থায়ন করা হতো, তাহলে প্রতিষ্ঠানের মোট মূল্য কত হতো? দ্যাট ইজ, প্রতিষ্ঠানটা যদি আনলিভার্ড হতো তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মোট মূল্য কত হতো। অর্থাৎ আমাদের এখানে প্রতিষ্ঠানটা আনলিভার্ড সিচুয়েশনের ভ্যালু কত তা নির্ণয় করতে হবে, দ্যাট ইজ VU এর মানকে ক্যালকুলেট করতে হবে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল আর্নিংস অ্যাভেলেবল ফর স্টক হোল্ডার, স্টক হোল্ডারদের জন্য অ্যাভেলেবল আর্নিংস কত তা নির্ণয় করতে হবে। রিকোয়ারমেন্ট বি নিয়ে আমরা পরে আলোচনা করব। প্রথমে আগে আমরা আনলিভার ফার্মের ভ্যালুকে বের করে নিব। আনলিভার ফার্মের ভ্যালু বের করার জন্য আমরা এখানে তাহলে কীভাবে সূত্র অ্যাপ্লাই করবো? আমরা এর আগে দেখেছি আনলিভার ফার্মের ভ্যালু VU বের করার ক্ষেত্রে সূত্র ব্যবহার করেছিলাম আমরা EBIT × 1 - CC / KOU। এখানে আমাদের EBIT-র মান তো দেওয়া আছে 3,06,000 টাকা, ট্যাক্স রেট TC এর মানও দেওয়া আছে 34%, কিন্তু এই মানগুলোকে আমাদের ভাগ করতে হবে KOU দিয়ে। আমরা প্রথম যে দুটো অঙ্ক সমাধান করলাম আজকে, সেখানে কিন্তু আমাদের প্রশ্নে KEU দিয়ে দিয়েছিল, কস্ট অফ ইকুইটি অফ আনলিভার ফার্ম দিয়ে দিয়েছিল, আর আমরা বলেছি KEU-টাই হয়ে যাচ্ছে KOU। আনলিভার ফার্মের ক্ষেত্রে KE এবং KO এর মান সমান হয় বলে KEU এর মানকে KOU এর মানের জায়গায় বসাতে পেরেছিলাম। কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো প্রকার KEU অথবা KOU কোনোটাই দেওয়া নেই, দ্যাট ইজ আনলিভার সিচুয়েশনে কস্ট অফ ইকুইটি এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কোনোটাই কিন্তু এই অঙ্কে দেওয়া নেই। তাহলে এখানে কিন্তু আমরা VU বের করার জন্য যে সূত্রগুলো আমরা আগে দুটো অঙ্কে ব্যবহার করেছি, EBIT × 1 - CC / KOU, সেই সূত্রটা কিন্তু এখানে আর অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে এখানে আমরা কিভাবে ভ্যালু অফ দ্য ফার্মকে বের করব? আমরা এই যে দ্বিতীয় অঙ্কের সমাধানটা করলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি টোটাল ভ্যালু VL বের করার ক্ষেত্রে সূত্র ব্যবহার করা হয়েছে VL = VU + D × TC। এখন VL এর সূত্রের মধ্যেও কিন্তু VU আছে, আর আমাদের প্রশ্নে VL এর মান 17 লক্ষ টাকা দেওয়া আছে। যেহেতু প্রতিষ্ঠানটা লিভার্ড ফার্ম এবং প্রতিষ্ঠানের মোট মূল্য 17 লক্ষ টাকা, তার মানে কি VL এর মান দেওয়া আছে 17 লক্ষ টাকা। ভ্যালু অফ ডেট D এর মান দেওয়া আছে 5 লাখ, কর্পোরেট ট্যাক্সের TC এর মান দেওয়া আছে 0.34। অর্থাৎ আমরা এখানে VL এর সূত্র থেকে আমরা VL এর মান, D এর মান, TC এর মানকে বসিয়ে সেখান থেকে আমরা VU এর মানকে ক্যালকুলেট করব। VU এর সরাসরি সূত্র করে কিন্তু এখানে মানকে বের করা পসিবল নয়। আমরা তাহলে এই অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। প্রথমে ইনফরমেশনগুলো লিখে নিব। মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম VL দেওয়া আছে কি 17 লক্ষ টাকা, ভ্যালু অফ ডেট D এর মান হচ্ছে কি 5 লাখ টাকা, কস্ট অফ ডেট KI হচ্ছে কি 10% আর 0.10, কর্পোরেট ট্যাক্সের TC এর মান দেওয়া আছে 34% আর 0.34, এবং EBIT দেওয়া আছে 3,06,000 টাকা। এবার আমরা VU এর মানকে বের করার জন্য VU এর সূত্র নয়, অ্যাকচুয়ালি আমরা VL এর সূত্র ব্যবহার করছি, যেখান থেকে আমরা VU এর মানকে বের করে নেব। আমরা তাহলে রিকমেন্ড এর সলিউশনে চলে আসি। ভ্যালু অফ লিভার ফার্ম VL সমান হচ্ছে কি VU + D × TC, যে সূত্রটা আমরা এর আগের অঙ্কেই ব্যবহার করেছি, যেখান থেকে আমরা VL কে বের করেছিলাম। এখন আমরা এই সূত্র থেকে VU এর মানকে বের করব। VL আমাদের প্রশ্নে দেওয়া আছে 17 লক্ষ টাকা, বাম পাশে 17 লাখ বসিয়ে দিলাম, ইকুয়াল হচ্ছে কি VU যা নির্ণয় করতে হবে প্লাস D × TC, D এর মান হচ্ছে কি 5 লাখ × TC, ট্যাক্স রেট হচ্ছে কি 0.34। 5 লাখের উপরে যদি 0.34 করি তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কি 1,70,000 টাকা। এবার এই 1,70,000 টাকাটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, 17 লক্ষ বিয়োগ 1,70,000 টাকা সমান হচ্ছে কি VU। তাহলে এখানে আমরা VU এর মানকে পেয়ে গেছি 15,30,000 টাকা। 17 লাখ থেকে 1,70,000 টাকা যদি মাইনাস করে দিই তাহলে আমাদের VU এর মান চলে আসলো 15,30,000 টাকা। তাহলে আমরা এখানে প্রতিষ্ঠানটার আনলিভার্ড সিচুয়েশনের যেটা ভ্যালু হওয়া উচিত তা পেয়ে গেছি। রিকোয়ারমেন্ট ছিল যে কি প্রতিষ্ঠানটা যদি এন্টায়ারলি ইকুইটি দ্বারা ফাইন্যান্সড করে তাহলে তার মোট মূল্য কত হওয়া উচিত।
আমরা এখানে লিখলাম ইফ দ্য ফার্ম ওয়ার ফাইন্যান্সড এন্টায়ারলি উইথ ইকুইটি ইটস ভ্যালু উড বি টাকা 15,30,000। প্রতিষ্ঠানটা যদি সম্পূর্ণভাবে শেয়ার দ্বারা অর্থায়ন করে তাহলে প্রতিষ্ঠানটার মোট মূল্য হওয়া উচিত 15,30,000 টাকা বা মোট মূল্য হবে 15,30,000 টাকা। এবার আমরা এই অঙ্কের দ্বিতীয় রিকোয়ারমেন্ট সমাধানে আসছি। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল আর্নিংস অ্যাভেলেবল ফর স্টক হোল্ডার্স। স্টক হোল্ডার্সদের অ্যাভেলেবেল আর্নিংস কত তা নির্ণয় করতে হবে। আর্নিংস অ্যাভেলেবল ফর স্টক হোল্ডার্সকে আসলে আমরা বলে থাকি কি ইএসিএস। আমাদের এখানে ইএসিএস এর মানকে বের করতে হবে, আর ইএসিএস এর মানকে বের করার জন্য আমরা এখানে একটা চার্ট ড্র করব। চার্টটাকে শুরু করব ইবিআইটি দিয়ে। আমরা এর আগে এই চার্ট নিয়ে কিন্তু আলোচনা করেছি, এর আগে একটা ক্লাসে এই চার্টের উপর ভিত্তি করে অঙ্কের সমাধান করানো হয়েছে। আমরা এখন চার্টটাতে চলে যাচ্ছি, রিকমেন্ডের সমাধানে চলে যাচ্ছি। রিকমেন্ড বি ক্যালকুলেশন অফ আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স, সংক্ষেপে বলা হয় কি ইএসিএস। এবং এই ইএসিএস এর মানটা আমরা বের করার ক্ষেত্রে ইবিআইটিকে দিয়ে শুরু করছি। মূলত এই চার্টটা কিন্তু শুরু হয় সেলসকে দিয়ে। সেলস থেকে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্টকে মাইনাস করার পরে ইবিআইটিকে পাওয়া যায়। যেহেতু আমাদের প্রশ্নে ইবিআইটিটা দেওয়া আছে, তাই আমরা ইবিআইটি থেকে শুরু করে পরবর্তী অংশটা করছি। প্রথমে ইবিআইটির মান 3,06,000 টাকা যা প্রশ্নে দেওয়া আছে তা লিখে নিলাম। লেস ইন্টারেস্ট, সেখান থেকে ইন্টারেস্টকে মাইনাস করতে হবে। ইবিআইটি লিবারেশন কিন্তু আমরা জানি আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখান থেকে আগে আমাদেরকে ইন্টারেস্টকে মাইনাস করতে হবে, আর ইন্টারেস্ট হবে কি ডেট 5 লাখ টাকার উপরে 10%, 5 লাখে 10% থেকে 50,000 বিয়োগ করার পরে আমরা রেজাল্ট পেয়েছি 2,56,000 টাকা, যার নাম লিখেছি কি ইবিটি আর্নিংস বিফোর ট্যাক্স। এবার এই আর্নিংস বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সকে বিয়োগ করতে হবে। প্রসেস ট্যাক্সের দেওয়া আছে 34%, লেস ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 34%, ট্যাক্স অ্যাপ্লাই করতে হবে 2,56,000 টাকার উপর। 2,56,000 উপরে 34% অ্যাপ্লাই করলে আমরা রেজাল্ট পাচ্ছি 87,040 টাকা। এবার 87,040 টাকা বিয়োগ করার পরে বিয়োগ হচ্ছে কি 1,68,960 টাকা, যেটাকে আমরা বলি কি ইএটি আর্নিংস আফটার ট্যাক্স। আর্নিংস আফটার ট্যাক্স থেকে প্রেফারেন্স ডিভিডেন্ডকে বিয়োগ করার পরে পাওয়া যায় ইএসিএস, আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স। কিন্তু আমাদের পুরো প্রশ্নের মধ্যে কোনোখানেই প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই, তাই ইএটি থেকে কোনো প্রেফারেন্স ডিভিডেন্ড বিয়োগ করার সুযোগ এই অঙ্কে নেই। তাই ইএটিটাই হয়ে গেছে কি ইএসিএস। তাহলে আমরা ইএসিএস এর মান পেয়ে গেলাম 1,68,960 টাকা। আমরা এখানে তাহলে দ্বিতীয় রিকমেন্ড সমাধান করে ফেললাম। আশা করি আজকের ক্লাসে 3টা অঙ্কই বুঝতে পেরেছেন। 3টাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সমাধান এবং 3টার মধ্যে সিমিলারিটি ছিল, আবার ডিফারেন্সেসও ছিল। আমরা 3টা অঙ্ককে একসাথে করে আলোচনা করার কারণে অথবা আপনার সিমিলারিটিস এবং ডিফারেন্সেসগুলো ভালো মতন উপলব্ধি করতে পেরেছেন। আগামী ক্লাসেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব এবং সেই অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমরা পার্সোনাল ট্যাক্স রেটের ব্যবহার পাবো। আমরা এখন পর্যন্ত সব অঙ্কে কর্পোরেট ট্যাক্স রেটের ব্যবহার দেখেছি, কোনো অঙ্কে কিন্তু পার্সোনাল ট্যাক্স রেটের ব্যবহার দেখিনি। আগামী ক্লাসের দুটো অঙ্কের সমাধানেই কিন্তু আমরা পার্সোনাল ট্যাক্সের ইউজ দেখব এবং যে দুটো অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করবো সেই দুটো কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেনের সমাধান। তাই আগামী ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এই মুহূর্তে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ ক্লাসগুলো আপনাদের মিস না হয়। আগামী ক্লাসে আপনাদের সাথে পাবো এই প্রত্যাশা আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।